আজকের ঘটনা ইন্দোনেশিয়ার একটি ভৌতিক চিনি কারখানাকে নিয়ে, যেটি শুধু মানুষের কর্মস্থান নয়, এটি শয়তানেরও বাসস্থান। রাত যখন 9টা তখনই সেখানে বেজে ওঠে সাবধানতার রেড অ্যালার্ম, যেটা বেজে ওঠার পর যদি ভুল করেও কোনো শ্রমিক রুম থেকে বের হয়, সেই ভুল যেন তাকে নিয়ে যায় সরাসরি মৃত্যুর দোরগোড়ায়। কিন্তু কেন? যখন ডাচ উপনিবেশিক আমল, তখন ইন্দোনেশিয়ায় এই চিনি কারখানাটি তৈরি হয়। কিন্তু হঠাৎ করেই সেখানে এমন কিছু ভৌতিক রহস্যময় ঘটনা ঘটে গিয়েছিল, যে কারণে গ্রামের আশেপাশের লোকজন এখানে কাজ করতে আসে না কখনোই। তাই রীতিমতো বছরের অনেকটা সময় এটি পরিত্যক্ত থাকে। শুধু আখের মৌসুমে অন্য শহর থেকে নতুন লোক নিয়োগ করা হয়। সেখানেই কিছু তরুণ তরুণী তাদের নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য এখানে কাজে গিয়েছিল। আর এরপর তাদের সাথে যা যা ভয়ানক ঘটনা ঘটেছিল তা অবশ্যই আপনাকে ভয় পাওয়াতে বাধ্য করবে। সময় 2003। আমরা দেখতে পারি কিছু ছেলে মেয়েকে, যারা ট্রাকে করে তাদের স্বপ্ন পূরণের দিকেই যাচ্ছে। চলুন গল্পের মূল ক্যারেক্টারদের সাথে পরিচিত হওয়া যাক। এটা হচ্ছে ন্যানিং, এটা অ্যান্ডা, এটা হচ্ছে ফাদিল, আর এটা হচ্ছে দি, এটা ফ্র্যাঙ্কি, আর এটা হচ্ছে হেন্দ্রা, আর এই হচ্ছে ওয়াতি, যে কিনা হেন্দ্রার হবু বউ। তারা সবাই যাচ্ছে সেই চিনি কারখানাতে চাকরি করার উদ্দেশ্যে। এখানে ফ্র্যাঙ্কি ন্যানিংকে অনেক পছন্দ করত। সে বলছিল, রাস্তা অনেক দূরের, তোমার যদি ঘুম পায় তাহলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পারো। সেখানে দি এটা নিয়ে মশকরা করছিল। সে বলছিল, অবশ্যই, তুমি এই অফারটা কখনোই মিস করো না ন্যানিং। ফ্র্যাঙ্কি কোনো মূর্তির চাইতে কম কিছু নয়, তোমারই আরাম হবে। সেখানে সবাই বেশ মজা করছিল। সবাই তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যেন তাদের এই কাজ সফল হয় এবং ভালো কিছু যেন করতে পারে। যেতে যেতে সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের কাঁধে ঘুমিয়ে রয়েছে দি। এটা সে যখন দেখতে পায় অনেক রেগে যায়, বলছিল, তুমি সরে যাও এখান থেকে, তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সবাই তখন ঘুম থেকে উঠে পড়ে আর দেখতে পারে তারা প্রায় কারখানার কাছেই পৌঁছে গিয়েছে। সেখানে যাওয়ার পর আমরা কারখানার সুপারভাইজার মার্নিকে দেখতে পারি। সে বলছিল, তোমরা যদি তোমাদের ঘরগুলো পেয়ে থাকো তাহলে নিজ নিজ ঘরে দ্রুত চলে যাও, রাত হয়েছে। মেয়েরা আলাদা এবং ছেলেরা আলাদা লজে উঠেছে। আমরা দেখতে পাচ্ছিলাম মেয়েরা রান্না করছে। সেখানে তাদের সাথে আরেকটা মেয়ের পরিচয় হয়, নাম রানী। সেখানে রানীর সাথে তারা সবাই পরিচিত হয়, খাবার শেয়ার করে। তখনই একটা অ্যালার্ম বাজে, হয়তো ঘুমের সময় হয়েছে। ছেলেদের লজে আমরা ফাদিলকে দেখতে পাই, যে কিনা নামাজ পড়ার জন্য তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে যখন যায় নামাজটা বেছাতে যাবে, তার সামনে এক ঝলকের মধ্যে সেখানে একটা ভয়ঙ্কর অবয়বকে সে দেখতে পায়। সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর আমরা এন্দাকে দেখতে পাই। সে পানি খাওয়ার সময় লক্ষ্য করে উপরের ছাদটা ভাঙা। হঠাৎ করেই পেছন থেকে কিছু একটার আওয়াজ, কে যেন বাহিরে চলে গেল। সে ভাবে হয়তো ন্যানিংকে ডাকতে ডাকতে দরজার সামনে এসে দেখতে পায় দরজাটা নড়ছে। তার মানে হয়তো ন্যানিং বাহিরে গিয়েছে। এন্ডাও তখন বাহিরে যায়। সামনে কিছু একটা শব্দ পায় আর সেই শব্দ ধরে সে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু সে কাউকেই দেখতে পারছিল না। কিন্তু কিছু একটার আওয়াজ সেখান থেকে যেন তার কানে আসছে। কৌতূহলবশত সেই শব্দ ধরে সে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে চলে যায় একটা গুদামের কাছে। আওয়াজটা যেন গুদামের ভেতর থেকে আসছিল। দরজাটা খুলতেই সেখানে চিনি সংগ্রহ করা আখের স্তূপ। সেখানে একটা দরজা, ভেতর থেকে শব্দটা আসছে, কিন্তু সেটা কিভাবে সে দেখবে? পাশে কিছু বাক্স রাখা, সেটার উপরে উঠতে শুরু করে সে। দেয়ালের ভাঙা অংশ দিয়ে সে দেখতে পায় অদ্ভুত কিছু। সেখানে একটা রিচুয়ালের মতো হচ্ছে, যেখানে আবার একজন পুতুল নাচ দেখাচ্ছে। সবাই যার যার কাজে ব্যস্ত। হঠাৎ করে মনে হলো পেছনে কিছু একটা শব্দ। সে পেছনে চাইলেও কিন্তু কিছু দেখতে পেল না। কিন্তু সে আবার যেই ভেতরের দিকে তাকালো, অবাক হয়ে গেল, ভয় পাচ্ছিল, কেননা ভেতরের সবাই তার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং আতঙ্কে সেখান থেকে পড়ে যায়। তখনই ভয়ানক কিছু একটা শব্দ যেন তার দিকে এগিয়ে আসছে। সে উঠে দৌড় দেয় আর আমরা তার পেছনে একটা ভয়ঙ্কর বিশাল শয়তানকে দেখতে পারি। হয়তো সে বিরাট ভুল করে ফেলেছে এটা দেখে। পরদিন সকাল, সবাই কারখানাতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে সুপারভাইজার মার্নি তাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল এবং সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। সে আরো মানুষের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। ইনি হচ্ছে সামিন, আমাদের সকল কাজে সাহায্য করে থাকে। আর এই সম্পূর্ণ কারখানা পাহারা দিতে রয়েছে রণ আর কর্ণ। সেখানে মার্নি গুরুত্বপূর্ণ একটা কথা বলে কারফিউ সম্পর্কে। সে বলে এখানে 2টা অ্যালার্ম আছে। একটা সন্ধ্যা সময়, যেটা হলুদ অ্যালার্ম, যেটা বাজার সাথে সাথে সবার নিজ নিজ লজের সামনে থাকতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে রাত 9টায়, যেটা হচ্ছে রেড অ্যালার্ম। এটা বাজলে অবশ্যই কখনো ঘর থেকে বের হওয়া যাবে না। এখানে নিয়ম কানুন না মানলে চাকরিচ্যুত হবেন। আমরা দেখতে পাচ্ছিলাম এন্ডা সেখানে বয়েছিল, কেননা কাল রাতে এই রেড অ্যালার্মের পরেই সে গুদামে গিয়েছিল আর দেখেছিল ভয়ঙ্কর কিছু। সে ভাবতে থাকে, এটা যদি সে বলে যে সে রেড অ্যালার্মের পর বের হয়েছিল, তাহলে তো তার চাকরিও যেতে পারে, যে কারণে এটা সে বলে না। সেখানে মার্নি আরো বলছিল, এখন যাকে যাকে আমাদের লোক নাম ধরে ডাক দিবে, তারা নিজ নিজ কাজ বুঝে নাও এবং কাজ করতে শুরু করো। তখন মার্নি
এন্ডাকে তার সাথে আলাদা করে ডেকে নেয়। সবাই যার যার কাজ বুঝে নিচ্ছিল। এরপরে আমরা দেখতে পারি একটা দল পাঠিয়ে দেওয়া হয় আখ খেতে, আখ সংগ্রহ করার জন্য। কিছু লোক আখ নিয়ে ট্রাকে ভরে দিচ্ছিল। এদিকে এন্ডা অফিসে যাচ্ছিল, কারণ তার কাজ অফিসের ভেতর। যাওয়ার সময় সে দেখতে পারে একটা পাখির বাচ্চা নিচে পড়ে রয়েছে, যেটা দেখে সে পাখির বাসায় উঠিয়ে দিতে চায়। এটা আবার দেখে ফেলে একটা মহিলা, তার নাম জিনা। সে কে, গল্প এগোতেই আমরা বুঝতে পারবো। আখ ক্ষেতের কাজ শেষ করার পর সেখানে যখন সবাই বসেছিল, দি সেখানে বলছিল সে ফ্র্যাঙ্কির কাছ থেকে শুনেছে বহু বছর আগে নাকি এই কারখানাতে আগুন লেগেছিল, আর সেখানে অনেকগুলো ওয়ার্কার পুড়ে মারা গিয়েছিল। এরপর থেকেই এই কারখানাটা অনেক ভয়ানক হয়ে গিয়েছে, তাই আশেপাশের লোকজন এখানে কখনো কাজ করতে আসে না, দূর থেকেই লোক নিয়োগ করতে হয়। সেই ঘটনার পর থেকে এই কারখানাতে অনেক অনেক ভয়ঙ্কর জিনিস দেখা যেত, যে কারণে কারফিউর নিয়ম করা হয়েছে, অ্যালার্মের সিস্টেম করা হয়েছে, যেন রাত 9টার পর কেউ বাইরে না বের হয়। যদি কেউ বের হয়, হয়তো সেদিনই তার শেষ দিন। এরপর আমরা অফিসের ভেতরে এন্ডাকে দেখতে পাই। সে একা একা বসে কাজ করছিল আনমনে। হঠাৎ করে পেছন থেকে একটা শব্দ। সে পেছনে তাকালেও কিছুই সে দেখতে পারলো না। কেমন জানি একটা ফিসফিসের শব্দ তার কানের কাছে আসছে, আর কিছু একটা বলতে চাইছে। তখনই তার পেছনে আমরা দেখতে পারি একটা ভয়ঙ্কর শয়তানকে, যেটা উল্টো হয়ে ঝুলছিল আর কিছু বলছিল তাকে। তখন এটা দেখে সে চিৎকার দেয়, সেটাও সাথে সাথে উধাও। সে বিলম্ব না করে সেখান থেকে বের হয়ে চলে আসে। বাইরে বের হয়ে সে রানী নামের মেয়েটিকে দেখতে পায়, যে কিনা সামনের দিকে হেঁটে যাচ্ছে। পেছন থেকে তখন সে ডাকতে শুরু করে তাকে, কিন্তু কোনো উত্তর নেই। সে রানীর পেছন পেছন যেতে শুরু করে আর তাকে বলে, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে একটা কথা আছে আমার, একটা কিছু জানতে চাই। ততক্ষণে রানী অনেকটা দূরে চলে গিয়েছে। সেটা তার দিকে ফিরে বলছিল, তুমি কি জানতে চাও? কিন্তু অন্ধকারে তার মুখটা ঠিকঠাক বোঝাই যাচ্ছিল না। এন্ডা তাকে প্রশ্ন করে, কাল রাতে কি তুমি লজ থেকে বের হয়েছিলে 9টার পরে? তখনই আমরা দেখতে পারি সেটা তো তার দিকে দৌড় দেয় আর হঠাৎ করে পরিণত হয়ে যায় ভয়ঙ্কর শয়তানে, তার উপর ঝাঁপিয়ে পড়ে। এন্ডা প্রাণ বাঁচাতে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে। সে খুবই ভয় পেয়ে যায়। ন্যানিং ওয়াতি তাকে ঠান্ডা করে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, এমন করছো কেন? কিন্তু সে কিছুই বলছিল না। সে আরো ভয় পেয়ে যায় যখন দেখতে পারে রানী তার সামনে এসে দাঁড়িয়েছে। তারা তখন তাকে বিশ্রাম নিতে বলে। সন্ধ্যার সময় আমরা ফ্র্যাঙ্কি আর দিকে দেখতে পাই, তারা কর্ণ আর রনোর সাথে বসে খেলা করছিল। তারা বলছিল, কে না চাইবে এত সুন্দর কোম্পানিতে কাজ করতে, এত ভালো স্যালারি, ভালোভাবে থাকতে দিচ্ছে, কাজের প্রেসার কম। কিন্তু সেখানে রনো আর কর্ণ বলছিল, তোমরা নিশ্চয়ই আগে কিছু শুনেছ এই কারখানার বিষয়ে, আগে থেকেই এটা পুতুলের স্থান, তাই তো রাতে 9টার পরে বাইরে থাকা নিষেধ। শোনা যায় 9টার পর এখানে আত্মারা ঘুরে বেড়ায়। অনেক আগে এখানে একটা অগ্নিকাণ্ডে অনেকে মারা গিয়েছিল, সেসবের আত্মাই মাঝে মধ্যে এখানে আসে। এদিকে আমরা দেখতে পারি প্রায় 9টা বেজেই গেল, তার মানে এখনই রেড অ্যালার্ম বাজবে। দি তখন ভয়ে দৌড়াতে থাকে। ফ্র্যাঙ্কিও পেছনে পেছনে যাচ্ছিল, আর তখনই রেড অ্যালার্ম। ফ্র্যাঙ্কি উঠে এবার জোরে দৌড় দেয়, চলে যায় দিয়ের আগে। দিয়ের জুতা খুলে যায়, কিন্তু এখন তো জুতা পরার সময় নেই। আমরা দেখতে পারছিলাম ফ্র্যাঙ্কি ঘরে গিয়ে দরজা মেরে ফেলে ভেতরে ঢুকতে পারছিল না দি। সে খুবই ভয় পেয়ে যায়। তখনই পেছন থেকে তার জুতাটা কেউ যেন তার দিকে ছুঁড়ে মারলো। দরজাটা খুলে গেলে কোনো রকমে ভেতরে ঢুকে সে তার প্রাণ বাঁচায়। মেয়েদের লজে আমরা দেখতে পারি ন্যানিং আর ওয়াতিকে। ন্যানিং বলছে, তুমি কি নিয়ে ভাবছো ওয়াতি? সে বলে, আমি বুঝতে পারছি না আমি কি করব। বাড়ি থেকে আমার মা শর্ত দিয়েছে লেন্দ্রাকে সব বিয়ের খরচ তাকে বহন করতে হবে, তাহলে বিয়ে হবে। এই পরিস্থিতিতে তাকে কি বিপদে ফেলা হচ্ছে? ওয়াতি বলছিল, নেনিং, যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে কি করতে? নেনিং বলছিল, যদি আমি অর্থ সংকটে থাকতাম তাহলে অবশ্যই বিয়েটা করতাম না, তবে এটা আমার ব্যাপার, এটা তুমি না। এটা বলে সে বাথরুমে চলে যায়। ওয়াতি এবার ইন্দাকে বলে, আচ্ছা তুমি যদি আমার মতো পরিস্থিতিতে থাকতে তাহলে তুমি কি করতে? কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ইন্ডা যেন অন্যমনস্ক, সে শুনছিলই না। তার কাছে রানী আর ওয়াতি গিয়ে বলে, দেখো তোমার যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে সেটা শেয়ার করো। ইন্ডা বলতে চাইছিল না। খাবার খাওয়ার জন্য প্লেট উঠালেই আমরা দেখতে পাচ্ছিলাম একটা বিছা সেখান থেকে বের হয়ে চলে যায়, একটা খারাপ ইঙ্গিত। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। এরপরে আমরা ন্যানিংকে দেখতে পারি যে কিনা বাথরুম করছিল। হঠাৎ করে এই লাইটটা নিভু নিভু করছে, তখনই লাইটটা আবার চলেও যায়। সে কোনো রকমে নিজেকে পরিষ্কার করে ওঠার সময় আমরা দেখতে পাচ্ছিলাম তার পেছনেই রয়েছে অনেক অনেক মানুষ, কিন্তু তাদের অবয়ব স্বাভাবিক ছিল না, অন্যরকম। সেখান থেকে সে বের হতেই সামনে ওয়াতি। এতে সে একটু চমকে যায়। ফাদিলকে আমরা দেখতে পারি সে যখন ওযু করছিল কিছু অদ্ভুত শব্দ সে শুনতে পাচ্ছিল। এদিকে নামাজে দাঁড়িয়েছে ওয়াতি। মোনাজাত শেষ করে হিজাবটা খুলতেই তার পেছনে ছিল একটা ভয়ঙ্কর অবয়ব, যেটা সে দেখতে পায়নি, কিন্তু সেটার ভয়ঙ্কর আওয়াজে সে খুবই ভয় পেয়ে যায়। সকালে তারা যখন কারখানায় যাচ্ছে সবাই দি ল্যান্দ্রাকে জিজ্ঞেস করে, তোমার ঘর থেকে কি সব আওয়াজ আসছিল কালকে? তুমি কি ঘুমাওনি? ল্যান্দ্রা বলে, হ্যাঁ ঘুমিয়েছি, আমি একটা স্বপ্ন দেখেছিলাম তাই উল্টা পাল্টা করেছি, তাই হয়তো শব্দ হয়েছে।
কিন্তু কি স্বপ্ন দেখেছিল সেটা সে কাউকেই বলছিল না। তার হবু বউ ওয়াতি এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলে আমরা দেখতে পারছিলাম সে তার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং বলে এটা একটা লজ্জাজনক স্বপ্ন, বলা যাবে না, বলেই সেখান থেকে চলে যায়। বেচারার অনেক মন খারাপ হয়ে গেল। নেনিং আর এন্ডা তাকে সান্ত্বনা দিচ্ছিল, আর আমরা তো দেখতেই পারছিলাম নেনিং এর প্রতি কতটা দুর্বল ফ্র্যাঙ্কি। সে শুধু তার পেছনে লেগেই থাকতে চায় কিন্তু কোনো পাত্তা পায় না। এদিকে আমরা দেখতে পারি রানী কিছু ফাইল নিয়ে একটা জায়গায় যাচ্ছে, তার সাথে এন্ডারও দেখা হয়। এন্ডার কাছেও কিছু ফাইল। রানী জিজ্ঞেস করে আচ্ছা তুমি কোথায় যাচ্ছ এগুলো নিয়ে? এন্ডা উত্তরে জানায় এই তো ক্রেন স্টেশনে যেতে হবে, আর যেখানে ওজন দেওয়া হয় সেখানে এগুলো নিয়ে দিতে হবে। রানী বলে আচ্ছা আমি ওজন মাপার জায়গায় যাচ্ছি, তাহলে তুমি ফাইলগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাকে সাহায্য করি। ভালো কথা। কিন্তু এন্ডা যখন ফাইলগুলো নিয়ে ক্রেন স্টেশনের দিকে যাচ্ছিল তখন পেছনে চেয়ে সে দেখতে পারে রানী, যে কিনা গাড়ির লাইনের মধ্যেই বসেছিল। সামনে থেকে একটা গাড়ি আসছিল। যখন তাকে পিষে দেবে এন্ডা রানীকে ডাকতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পারছিলাম অনেক ভয়াবহ একটা হাসি নিয়ে তার দিকে তাকায় রানী। তার মানে এটা অবশ্যই অন্য কিছু চাপা পড়লো বলে। কিন্তু এ কি, আখের গাড়িটা থেমে যায়। তবে কিছু বুঝে ওঠার আগেই ভেতর থেকে অনেকগুলো আখ রানীর উপরে পড়ে গেলে সে সেখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি মার্নি, যে কিনা ইন্ডাকে বকা দিচ্ছিল, বলছিল তোমার কাজ কেন তুমি অন্য কাউকে দিয়ে করাবে, এটা তো নিয়মের মধ্যে নেই। সে বলছিল আমার কোনো দোষ নেই ম্যাডাম, আমাকে জোর করে সাহায্য করতে চাইছিল রানী, এরপর আমি না করতে পারিনি। তারপর কি হয়ে গেল আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। সেখানে তখন উপস্থিত হয় মিস্টার সামিন। সে মার্নিকে বলছিল আমাদের কারখানা এখনই বন্ধ করা উচিত, অলরেডি একজনের মৃত্যু হয়ে গিয়েছে। মার্নি বলছিল এটা কোনোভাবেই সম্ভব না, কেননা আমি অলরেডি কর্তৃপক্ষের কাছে বলে দিয়েছি এটা স্বাভাবিক ঘটনা, জাস্ট অ্যাক্সিডেন্ট। সামিন তখন বলছিল আমার আর জেনার শিওর হতে হবে এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল নাকি অন্য কিছু। এরপর আমরা দেখতে পারি বটগাছের নিচে জিনা নামের মহিলাটিকে আর সামিনকে, তারা হাজব্যান্ড ওয়াইফ। সামিন একটা করে নারকল দিচ্ছিল জিনাকে আর সে সেটা কাটছিল, আর আমরা দেখতে পাচ্ছিলাম উপর দিয়ে ডাবগুলো ভালো থাকলেও ভেতরে একদম নষ্ট। আর শেষ যেটা কাটে সেটার ভেতর থেকে তো বের হয়ে আসে অনেক অনেক বিছে। তাদের আর বুঝতে বাকি নেই শয়তানেরা রেগে গিয়েছে, আর এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। কিন্তু তারা বুঝতে পারছিল না শয়তানদের কে রাগালো। জেনা বলছিল একটা রিচুয়ালের অনুষ্ঠান করতে হবে আজকেই, তাদেরকে থামাতে হবে আমাদের, নয়তো অনেক সমস্যা হয়ে যাবে। ইন্দা যখন লজে ফিরছিল ফাদিল তাকে তার কাছে ডেকে নেয়, জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, আমি দুর্ঘটনার কথাটা শুনেছি, আমাকে সবকিছু খুলে বলো। ইন্দা বলছিল এখানে কিছুই ঠিক নেই, আমি কিছু অদ্ভুত জিনিসের সম্মুখীন হচ্ছি দিন দিন। আমরা যেদিন এখানে প্রথম আসি সেদিন আমি রেড অ্যালার্ম দেওয়ার পর রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। ফাদিল এটা শুনে বলে তুমি কি করেছো, নিয়মটা কেন ভঙ্গ করলে? মাইনি কি এ বিষয়ে জানে? সে বলে না, তুমি ছাড়া কেউ জানে না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমার চাকরি চলে যায়, সেজন্য আমি কাউকে বলিনি। ফাদিল তাকে জিজ্ঞেস করলো সেই রাতে তুমি কার সাথে ছিলে, কি হয়েছিল? সে বলে আমি কাউকে অনুসরণ করছিলাম, বুঝতে পারছিলাম কেউ যেন রুম থেকে বের হয়ে গেল, কিন্তু তাকে আমি খুঁজে আর পাইনি। সেই রাতে একটা অনুষ্ঠান দেখেছিলাম আমি কারখানার মধ্যে। এখন এটা শুনে তো অনেক অবাক হয়ে যায় ফাদিল। ইন্দ্রা বলে এরপর থেকেই আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। আচ্ছা আমি সেখানে কিছু দেখে ফেলার কারণে কি এমনটা হচ্ছে? আসলে বন্ধুরা সে নিজেকে মনে মনে দোষী মনে করছিল। ফাদিল তাকে সাহস দেয় আর বলে সাবধানে থেকো, তুমি নামাজ পড়তে ভুলো না, সব ঠিক হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারি সামিন আর জিনাকে। জিনা কিছু মন্ত্রতন্ত্র পড়ছিল, সামিন দুইটা গাভীর উপরে কিছু একটা লিখছিল আর একটা রিচুয়াল করছিল। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে তারা শয়তানের কাছে দুইটা গাভী বলি দেবে। উদ্দেশ্য ছিল শয়তান যেন আর কোনো অঘটন না ঘটায়। রিচুয়াল শেষ করে তারা দরজাটি বন্ধ করে দেয়। ইন্ডা রুমে যেতেই সে শুনতে পারে রানীর রুম থেকে অদ্ভুত আওয়াজ, কিন্তু রানী তো মারা গিয়েছে। কৌতূহলবশত দরজা খোলার পর সে দেখতে পারে বসে রয়েছে রানী। সে বলছিল কিভাবে তুমি ফিরে এলে রানী, কিন্তু তার যখন চোখ আয়নাতে পড়ে তখন সেখানে সে একটা ভয়ানক অবয়বকে দেখতে পারে। রানী তার দিকে ফিরলে সে দেখতে পারে রানীর শরীরটা ক্ষত বিক্ষত, সেটা তার দিকে এগিয়ে আসছে। সে খুবই ভয় পাচ্ছিল। আয়নার দিকে আবারও ফিরতেই সেখান থেকে একটা ভয়ঙ্কর শয়তান তার উপরে আছড়ে পড়ে। সে চিৎকার দেয়, চিৎকার শুনে সেখানে নেনিং আর ওয়াতি চলে আসে। সে খুবই আতঙ্কিত ছিল। ওদিকে 9টা বাজতে চললো, কিন্তু ছেলেদের খাবার পাঠানো হয়নি। বলে রাখা ভালো মেয়েরাই ছেলেদের খাবার রান্না করে এবং দিয়ে আসে। প্রতিদিন ওয়াতি খাবার নিয়ে যায়, আজ নেনিং বলল সে খাবার নিয়ে যাবে। দরজা ধাক্কার আওয়াজে ফ্র্যাঙ্কি গিয়ে দরজাটা খুলে দেখতে পায় নেনিং এসেছে। সে খুবই খুশি হয়ে যায় যেন সে আকাশ থেকে পড়লো। তার মনে হয় খাবারটা তার জন্য ভালোবেসে এনেছে নেনিং। দিকে সে জিজ্ঞেস করে এটা কি আসলে আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তব, আমাকে একটা চিমটি দিত। আমরা দেখতে পারি দি কি করে, তার নাকের মধ্যে ঘুষি মারে। এটা নিয়ে আবার সে অনেক রেগে যায়, কিন্তু নেনিংকে দেখে সে থেমে যায়। লেন্দ্রা তার কাছ থেকে খাবার নেয়, আর এদিকে ফ্র্যাঙ্কি চেষ্টা করেই যাচ্ছিল নেনিংকে পটাতে, কিন্তু হচ্ছিল না।
ল্যান্ড্রাকে ফ্র্যাঙ্কি জিজ্ঞেস করে, আচ্ছা ওয়াতি তোমাকে এত কেন ভালোবাসে? আমার এমন ভালোবাসা পেতে কি কি করতে হবে? দি তখন বলে, কিছুই করতে হবে না, তোমাকে শুধু গোসল করতে হবে, তোমার মাথা থেকে পা পর্যন্ত নোংরা আর গন্ধ। ফাদিল এসে সেখানে বলছিল, রেড অ্যালার্ম বাজতেই চললো, তাই দ্রুত তুমি চলে যাও নেনি। নেনিং যখন তার লজে ফিরে যাচ্ছিল, হঠাৎ করেই তার মনে হয় তার পেছনে যেন কেউ একজন আছে। পেছনে ফিরতেও সে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই রেড অ্যালার্মের শব্দ। সে তখন দৌড়ে ঘরের ভেতরে চলে যায়, আর আমরা দেখতে পারি একটুর জন্য তাকে শুধু ধরতে পারলো না শয়তানেরা। পরদিন সকালে সামির আর জিনা রিচুয়ালের রুমের সামনে যায়, যেখানে তারা দুইটা গাভী শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। কিন্তু তারা দরজা খুলতেই দেখতে পারে দুইটা গাভী ঠিকঠাকই আছে। তারা বুঝতে পারে শয়তান তাদের বলি কবুল করেনি, অর্থাৎ বড় বিপদ তাদের সামনে ধেয়ে আসছে। এরপরে আমরা দেখতে পারি তারা আরো রিচুয়াল শুরু করে শয়তানকে শান্ত করার জন্য। বটগাছের সামনে চলে যায়, সেখানে তারা দুইটা গাভীকেই মাথা কেটে সেটার রক্ত নিজেদের মুখে লাগিয়ে রিচুয়াল করতে থাকে। রাতে রণকর্ণ তারা দুজনেই এরিয়াটা ভালো করে দেখছিল। তারা বলা বলি করছিল যে, আমি শুনেছি সামিন আর জিনার নাকি রিচুয়াল সফল হয়নি। তখনই হঠাৎ করে পাশের একটা কুয়া থেকে একটা আওয়াজ। এত রাতে কুয়াতে কি? তারা ভয় পেয়ে যায়। যখন জিজ্ঞেস করে এখানে কে রয়েছে, তখন আরো জোরে জোরে কুয়াতে থাকা বালতিটা কেউ টানতে শুরু করে। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেদিন রাতে ফাদিল নামাজ পড়ে কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখে। সেখান থেকে সরে যাওয়ার সময় আমরা আয়নার ভেতরে একটা অবয়বকেও দেখতে পারছিলাম, যেটা ফাদিল দেখতে পারছিল না। ফাদিল ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে সে অনুভব করে তার মুখে গলায় কিছু একটা যেন পড়ছে। উপরে চেয়ে সে দেখতে পারে সেখানে মাথা ছাড়া একটা দেহ, আর তার পাশেই একটা ভয়ানক কাটা মাথা, যেটা হেসেই যাচ্ছিল। সকাল হয়ে গিয়েছে। আসলে এটা একটা স্বপ্ন ছিল তার। কাজে যেতেও তার দেরি হয়েছে। সে দৌড়াতে শুরু করে কারখানায় যেতে যেতে সে দেখতে পারে সুপারভাইজার সহ সামিন, জিনা, রণকর্ণ তারা কোথাও একটা দৌড়ে যাচ্ছে। সেও পেছন পেছন যায়। তারা একটা কুয়ার সামনে গিয়েছে, যেটা রণকর্ণ কালকে রাতে দেখেছিল। সেখানে তারা কিছু ভয়ানক কিছু দেখে। সেখান থেকে সবাই চলে এলে ফাদিল সেখানে কুয়াতে গিয়ে উকি দিতেই দেখতে পারে কেউ একজন সেখানে অদ্ভুত ভাবে মরে পড়ে রয়েছে। তার পেছনে তখন চলে আসে সামিন। সে তাকে বলছিল, তুমি এখানে কেন? এখানে আসা একদমই উচিত হয়নি। ফাদিল তখন মাপ চায়। সামিন বলে, অন্যান্য শ্রমিকদের সাথে এই ঘটনা বলে আতঙ্ক সৃষ্টি করো না। আমার মনে হচ্ছে আমাদের কারখানাতে তোমার সাথে অদ্ভুত কিছু ঘটেছে। তোমার চেহারাই বলে দিচ্ছে। যদি তোমার সাথে অদ্ভুত কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো। এরপর আমরা দেখতে পারি ফাদিল ইন্দাকে নিয়ে জিনার কাছে গিয়েছে সব বলতে। ইন্দাকে জিনা হাত বাড়াতে বলে। সে হাত বাড়ালেই জিনা তার হাতের কনিষ্ঠ আঙ্গুলটা চেপে ধরে অনেক জোরে। ব্যথা হচ্ছিল। জিনা বলে, তুমি যদি সব সত্যি বলো তাহলে কোনো ব্যথাই লাগবে না। কি হয়েছিল, কি দেখেছিলে, তার সবটা আমাকে বলো। এন্ডা তখন বলতে থাকে, সে হঠাৎ করে সেদিন কাউকে ঘর থেকে বের হতে দেখছিল। সে বলছিল, আমি তখন তার পিছু নিয়েছিলাম, কিন্তু তাকে হারিয়ে ফেলি। একটা শব্দের অনুসরণ করতে করতে আমি সেখানে চলে যাই, আর গিয়ে একটা অনুষ্ঠান দেখতে পারি। জিনা বলছিল তারা কেউ মানুষ ছিল না, তারা সবাই শয়তান বা আত্মা। শুধুমাত্র রাত 9টার পর তারা বের হয়। শ্রমিকরা যেন কোনো সমস্যায় না পড়ে, সেজন্যই আমরা কারফিউ জারি করে দিয়েছি, রাত 9টার পর যেন কেউ বের না হয়। কিন্তু তুমি তাদেরকে দেখার কারণে শুধুমাত্র শয়তান এতটা ক্রোধিত হতে পারে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আরো কেউ এখানে বড় কিছু লঙ্ঘন করেছে। সামিন ফাদিলকে বলে, তুমি আমাকে একটা স্বপ্নের কথা বলেছিলে, তোমার সেটা বলো। জিনা তখন তাকে বলে, দেখো, কিছু মানুষের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, অনেক কিছুরই ইঙ্গিত। ফাদিল তখন বলছিল, আমরা যেদিন প্রথম এখানে আসি সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম দুইজন লোক কোথাও একটা যাচ্ছে। জিনা ইন্দাকে বলে, আচ্ছা তুমি কি পশ্চিম গুদামে গিয়েছিলে? ইন্দা বলে, না, আমি তো মূল অফিসের পাশের গুদামে গিয়েছিলাম। তারা তখন পরিষ্কার হয় নিশ্চয়ই সেই দুইজনই কিছু বড় লঙ্ঘন করেছে এবং পশ্চিমের গুদামে গিয়েছে। ইন্দা আর ফাদিল জানতে চায় পশ্চিম গুদামে কি হয়েছিল। জিনা তাদেরকে সেখানে নিয়ে বলছিল, এটা অনেক আগের ঘটনা, প্রায় 7 বছর আগের। এখানে ঘটে গিয়েছিল একটা অগ্নিকাণ্ড, যেখানে পুড়ে মারা গিয়েছিল সব শ্রমিক, আর এরপর থেকেই এটা নিষিদ্ধ গুদাম। সন্ধ্যার সময় আমরা দেখতে পারি জিনা আর সামিন একটা কালো জাদুর রিচুয়াল শুরু করেছে, যেন তারা জানতে পারে কি কারণে শয়তান এতটা ক্রোধিত হলো। জিনা একটা চাবুক নিয়ে সামিনের গলায় পেঁচিয়ে শক্ত করে ধরলে সামিন হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে, সে আর মানুষ থাকে না, তার ভেতরে তখন একটা শয়তানের চেলা অর্থাৎ জিন। সেটা অদ্ভুত আচরণ করছিল এবং সেখানে থাকা কাঁচ আর আগুন খাচ্ছিল। জিনা মন্ত্র পড়ে মাটির মধ্যে তার চাবুক দিয়ে বাড়ি দিতেই সেটা বানরের মতো লাফাতে লাফাতে সেই পশ্চিমের গুদামের ভেতরে চলে যায়। তারা পেছনে পেছনে দৌড়ে যায়। সেখানে সামিন একটা বড় মূর্তির সামনে সিজদারত ছিল। দেখে বোঝা যাচ্ছিল এটা কোনো পুজোর জায়গা। মূর্তিটা একটা শয়তানের। সবাই জিজ্ঞেস করলে যে এটা কি, জিনা উত্তরে জানায়, অনেক আগে যখন এই কারখানা তৈরি হয় তখন
অঘটন ঘটতো। এরপরই কর্তৃপক্ষের সাথে শয়তানদের একটা ডিল হয়, যেখানে তারাও থাকবে, মানুষরাও এখানে কাজ করতে পারবে, এমন ডিল হয়। কিন্তু কেউ যেন কোনো সীমা লঙ্ঘন না করে, শয়তানকে রাগিয়ে না দেয়, নিয়ম মেনে চলে। এরপর থেকে এখানে শয়তানের জন্য মূর্তি বানানো হয়। তখন থেকে এটা একটা শয়তানের জন্য পবিত্র স্থান। ঠিক এই জায়গাতেই 7 বছর আগে শ্রমিকেরা নিয়ম লঙ্ঘন করার কারণে এখানে আগুন লাগিয়ে দেয় শয়তান, আর সবাই শেষ হয়ে গিয়েছিল, যাদের আত্মারা এখনো ঘুরে বেড়ায় এই কারখানাতে। সামিন সেখানে একটা বাক্স খুলে দেখিয়ে বলে, শুধু তাই নয়, এখানে আরো বড় নিয়ম ভঙ্গ হয়েছে, যার জন্য আজ এই দশা। কেউ মাহারুতুর জিনিসপত্র চুরি করেছে। বন্ধুরা, মাহারুতু হচ্ছে এই শয়তানের নাম। রণকর্ণ বলছিল, আমরা তো এই বাক্সে কখনো কিছু দেখিনি। সেখান থেকে আমরা জানতে পারি এটা এমন একটা বাক্স যেটার ভেতরে গয়নাগুলো দেখা যায় না, সাধারণ চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তারা বলছিল এখানে হয়তো কেউ এমন নিয়ম ভঙ্গ করেছে যার কারণে এই গয়নাগুলো তারা দেখতে পেয়েছে আর চুরি করে নিয়ে গেছে। তারা দুজনেই বলছিল, আমরা খুব বড় বিপদের মধ্যে আছি। শয়তানকে শান্ত করতে চাইলে অবশ্যই তার জিনিসগুলো তাকে ফেরত দিতে হবে। তখনই সবাই দেখতে পারে মার্নির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। কিন্তু এটা কেন হচ্ছে? সবাই তাকে দ্রুত ধরে লজে নিয়ে যায়। এন্ডা আর ফাদিলকে বলে, এই গয়নাগুলো কে চুরি করেছে তাদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা করো। তোমরা বাঁচতে চাইলে আমাদের সাহায্য করতেই হবে। এদিকে আমরা নেনিংকে দেখতে পাই। সে যখন তার রুমে যায়, সে দেখতে পারে একটা ভয়ানক অবয়বকে, যেটা তার রুমে কিছু একটা খোঁজাখুঁজি করছে, কিন্তু এক পলকেই সেটা আবার নাই। সেখানে সে যাওয়ার পরে আমরা দেখতে পারি সেখানে গয়নাগুলো ছিল। বুঝার আর বাকি থাকে না, গয়নাগুলো সে চুরি করেছিল। কিন্তু কেন, কিভাবে পেল, কিভাবে দেখতে পেল, তা তো আমরা সামনেই জানতে পারবো। সেখানে গিয়ে দ্রুত সে ব্যাগের ভেতরে গয়নাগুলো ভরে ফেলে, কিন্তু পালাবার সময় সে দেখতে পারে ঘরের তো কোনো দরজা নেই, চারদিকে দেয়া। এরপরে সে দেখতে পারে তার পেছনে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া শ্রমিকগুলোর দল তার কাছে আসছে। সে চিৎকার করতে শুরু করে। কি ভয়ানক অনুভূতি! সে মাফ চাচ্ছিল, বলছিল ক্ষমা করে দিতে, ভুল হয়েছে, কিন্তু সেগুলো তার সামনে এগিয়ে আসছিল। অবশেষে সে চিৎকার দেয় অনেক জোরে, আর সেখানে চলে আসে লেন্দ্রা। সবকিছু স্বাভাবিক হয়ে যায়, ঘরের দরজাটাও ঠিক আছে। তাহলে এতক্ষণ কি ঘটলো? সে কান্না করতে থাকে আর বলতে থাকে, এই গয়নাগুলোর জন্য সবকিছু হয়েছে। লেন্দ্রা তাকে বলছিল, আমি তোমাকে না করেছিলাম এগুলো নিতে, তুমি এটা কেন করলে? নেনিং চিৎকার করতে করতে বলছিল, আমি আমার লোভ সামলাতে পারিনি। লেন্দ্রা তখন বলে, এটা আমাদের যত দ্রুত সম্ভব যেখান থেকে এনেছি সেখানে ফেরত দিতে হবে। তারা বাড়ির বাইরে বের হতেই দেখতে পারে তাদের সামনে সেই পড়ে যাওয়া শ্রমিকরা দাঁড়িয়ে আছে। অনেক সামনে এগোনোর কোনো জায়গা নেই। নেনিং তো আরো তখন ভয় পেয়ে যায় যখন দেখতে পারে লেন্দ্রা তার মাথাটা তার দিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলে। সে ভয় পাচ্ছিল, অথচ আমরা দেখতে পাচ্ছিলাম লেন্দ্রা সামনের গেট খুলছিল। এদিকে আমরা দেখতে পাই এন্ডা আর ফাদেল তারা ঘরে এসে দেখতে পায় সব অগোছালো হয়ে আছে। সেখানে এন্ডা গহনার মধ্যে একটা চুড়ি খুঁজে পায়, সেটা সে নিজের কাছেই রাখে। সেখানে দি, ফ্র্যাঙ্কি আর ওয়াতি আসলে তারা সবাই লেন্দ্রা আর নেনিংকে খুঁজতে শুরু করে, কিন্তু তাদের কোথাও পাচ্ছিল না। সেখানে ইন্দা ফাদিলকে বলছিল, আচ্ছা তুমি যে স্বপ্ন দেখেছিলে 2টা ব্যক্তি পশ্চিমের গুদামে ঢুকেছিল, সেখানে কি একজন মেয়ে ছিল? ফাদিল বলে, হ্যাঁ। এর মধ্যে তার আর বোঝার বাকি নেই সেই 2জন কারা ছিল। লেন্দ্রা আর নেনিং এটা করেছে, কিন্তু এগুলোর কোন কথাই বিশ্বাস করছিল না ওয়াতি। সে বলছিল, এই গহনা চুরি করে কি করবে তারা? তারা খুব ভালো, আমি তাদেরকে চিনি। আসলে নেনিং হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড, আর লেন্দ্রা সে তো ছিল তার হবু জামাই। সে কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিল না। ফ্র্যাঙ্কি তো আরো বিশ্বাস করতে পারছিল না, কারণ সে অনেক ভালোবাসতো নেনিংকে। ফাদিল বলছিল, যা হয়েছে এটা গুদামে থাকা সেই মূর্তির জিনিস চুরি করার জন্যই হয়েছে, এটা শয়তানের সম্পত্তি। ওয়াতি বলছিল, দেখো তুমি সামান্য স্বপ্নের উপর নির্ভর করে এভাবে মানুষের উপর ব্লেম করতে পারো না। তর্কাতর্কি হচ্ছিল, কিন্তু তাদেরকে তো আগে খুঁজে বের করতে হবে। সবাই তাদেরকে খুঁজতে বের হয়ে যায়। ফ্র্যাঙ্কি আর দি একসাথে ছিল, ফাদিলরা আলাদা। ওয়াতি আর এন্ডা একসাথে ছিল। ফাদিল যখন তাদের খুঁজছিল, হঠাৎ করে একটা ছেলে এসে তাকে বলে, আমাকে সাহায্য করো, আমার ঘরে এসে দেখে যাও। সে যখনই তার সাথে ভেতরে ঢুকে আলমারি খুলে সে দেখতে পারে যে ছেলেটা তাকে মাত্র বাহির থেকে ভেতরে আনলো, সেই ছেলেটাই ভেতরে বসে রয়েছে আর তাকে বলছে, তোমাকে যে এখানে নিয়ে এসেছে সেটা মানুষ না। তখনই আমরা দেখতে পারি একটা ভয়ঙ্কর শয়তান অনেক বড়, যেটা ঘরের ভেতরে প্রবেশ করে আর ফাদিলের গলায় ধরে চেপে তুলে ফেলে। সাথের ছেলেটা কোনোভাবে বাড়ি থেকে বের হয়, কিন্তু সেটাকে আবার উড়িয়ে ভেতরে নিয়ে ফেলে। কিভাবে সেখান থেকে ছুটতে পারবে ফাদিল বুঝতেই পারছিল না। তখন সে আল্লাহর নিকট সাহায্য চাইতে শুরু করে। সে বলতে থাকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ার পর তাকে সেটা ছেড়ে দেয় আর সেখানেই অদৃশ্য হয়ে যায়। এদিকে ফ্র্যাঙ্কি আর দি যখন তাদেরকে খুঁজছিল, তখন হঠাৎ করে তাদের মনে হয় পেছন দিয়ে সাইকেল চালিয়ে কেউ যেন আসছে। তারা সেখানে লাইট মারে, কিন্তু সেটা অন্য রাস্তায় ঢুকে পড়ে। আবার তারা বুঝতে পারে সেটা যেন তাদের পেছন দিয়েও চলে গেল। সেটার দিকে লাইট মারতেই আমরা দেখতে পারি যে লোকটা সাইকেল চালাচ্ছে তার মাথাটা সম্পূর্ণ মাঝখান দিয়ে ছিদ্র করা। এটা দেখে তারা পালাতে শুরু করে। ইন্দা আর ওয়াতি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল পশ্চিমের গুদামটিতে, কিন্তু ওয়াতি পেছন থেকে বলে ওঠে, এখানে যাওয়া ঠিক হবে না ইন্দা, চলো চলে যায়।
কিন্তু তার পেছনে ইন্দা চেয়ে দেখতে পারে উপর থেকে নেমে আসছে একটা ভয়ঙ্কর শয়তান। ইন্দা সেটা ওয়াতিকে আর দেখায় না, ভয় পাবে বলে তাকে নিয়ে সামনে এগিয়ে যায়। ফাদিল যখন হাঁটছিল তার পেছন দিয়ে আমরা দেখতে পারছিলাম সেই পুড়ে যাওয়া শ্রমিকগুলোকে। পেছনে লাইট মারলেও অবশ্য সে দেখতে পায় না, কিন্তু সেগুলো ছিল সেখানেই। ডি আর ফ্র্যাঙ্কি যখন ভয়ে দৌড়াচ্ছিল তখন হঠাৎ করে তারা দেখতে পারে তাদের সামনে একটা মহিলা শয়তান কি ভয়ানক ভাবে দাঁড়িয়ে রয়েছে উল্টো হয়ে। তারা সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু না, সামনে সেটা আবারও চলে আসে। অন্যদিকে দৌড় দিতেও কাজ হয় না, সব জায়গাতেই সেই শয়তান। তারা কোনোভাবেই সেখান থেকে পালাতে পারছিল না। শয়তানটা এতটাই বিভৎস ছিল যে সেখানে সে মূত্রত্যাগ করছিল। সেটা তখনই তাদের দিকে তাকালে তারা দৌড়াতে শুরু করে। আবার কি ভয়ানক চেহারা। দৌড়াতে গিয়ে ধাক্কা লেগে যায় ফাদিলের সাথে, আর তখনই আমরা দেখতে পারি রেড অ্যালার্ম বেজে ওঠে। আমরা এদিকে দেখতে পারি ন্যানিং আর লেন্ড্রা রনো আর কর্ণর কাছে গিয়েছে আর অনুমতি চাচ্ছে পশ্চিমের গোদামে ঢোকার। তারা নিজেদের মধ্যে বলতে থাকে তাহলে কি তারা দুজনেই চুরি করেছিল মাহারুতুর গয়না? যাই হোক, তারা সেখানে গিয়ে গয়নাগুলো সামিন আর জেনাকে দিয়ে দেয়। সেখানে সবাই এসে পৌঁছায়। ইন্দা আলাদা খুঁজে পাওয়া গয়না চুরিটাও দিয়ে দেয়। আমরা দেখতে পারছিলাম ওয়াতি সেখানে তার হবু জামাই লেন্দ্রাকে বলছিল, তুমি এগুলো কেন করেছো? আমার মায়ের আবদার রাখতে বিয়ের রিসেপশনের কথা ভুলে যাও তুমি, কেন এত জঘন্যতম কাজ করলে তুমি? কিন্তু জিনা সেখানে একটা কথা বলছিল, তোমাদের কিভাবে চোখে পড়েছে এই গয়নাগুলো? এগুলো তো সাধারণ চোখে দেখা সম্ভব না। তারপরে আসল ঘটনা বলতে শুরু করে নেনিং। আসলে তারা সেদিন রাতে এখানে এসেছিল। কেন এসেছিল? শারীরিক সম্পর্ক করার জন্য। লেন্দ্রার সাথে ওয়াতির বিয়ের কথা থাকলেও ওয়াতির বন্ধু হয়ে নেনিং লেন্দ্রাকে তারা সংস্পর্শে আনে এবং তাদের মধ্যে ব্যভিচার হয়। সম্পর্ক হওয়ার সময় তাদের পেছনে আমরা সেই শ্রমিকগুলোকে দেখতে পেয়েছিলাম যারা পরে মারা গিয়েছিল। ব্যভিচার হওয়ার পর তারা দুজন সেখানে মূর্তির সামনে গয়নাগুলো দেখতে পারে, যেটা দেখে তারা লোভ সামলাতে পারে না, উঠিয়ে নেয়। এই ঘটনা শোনার পর ওয়াতির মাথা নষ্ট হয়ে যায়। সে চিৎকার করতে থাকে, সহ্যই করতে পারছিল না। তার বেস্ট ফ্রেন্ড তাকে এইভাবে ঠকিয়েছে। বলতে থাকে, তুমি তো আমার বন্ধু ছিলে, কিভাবে পারলে? তুমি জানো আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। লেন্দ্রাকে সে বলছিল, তুমি কিভাবে পারলে আমাকে ঠকাতে? এটা বলে চিৎকার করছিল। আসলে বাস্তব জীবনেও আপন মানুষগুলোই বা বেস্ট ফ্রেন্ডই এমন সর্বনাশ করে থাকে, যা প্রমাণিত। এবার আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কি অনেক উত্তেজিত হয়ে যায় নেনিং এর উপর। সে তো মারতেই যাচ্ছিল, কারণ নেনিকে সে অনেক বিশ্বাস করতো আর ভালোবাসতো। বিষয়টা কেউ সহ্য করতে পারছিল না। জিনা বলে, এই খারাপ কাজের জন্যই তোমরা অদৃশ্য থাকা গহনাগুলোকে দেখতে পেয়েছো, কেননা এটা হচ্ছে শয়তানের পবিত্র স্থান, যেখানে তোমরা অপবিত্র কাজ করেছো এবং নিয়ম লঙ্ঘন করেছো। তোমরা এখানে পাপ করেছো। ফাদিল বলছিল, ব্যভিচার হচ্ছে শয়তানের প্রিয় পাপ, এটি আরো অন্যান্য পাপের দরজা খুলে দেয়। সেখানে ইন্ডা বলছিল, আর আমি ভেবেছিলাম আমার জন্য এত কিছু হচ্ছে। আমরা দেখতে পারছিলাম তারা কেউ দুজনকে ক্ষমা করছিল না। ওয়াতি সহ্য করতে না পেরে বাইরে চলে যায়। লেন্দ্রা নিজেই নিজেকে চড়াতে থাকে। বাইরে গিয়ে বসে একাই কাঁদছিল ওয়াতি। ঠিক তখনই আমরা দেখতে পারি সে যেন একটু ঝুঁকে গেল, আর সে তখনই উপরের দিকে উঠতে শুরু করে। অনেকটা উপরে গিয়ে সে উপরের দিকে চাইতেই আমরা দেখতে পারি চোখগুলো একদম ভয়ানক হয়ে গিয়েছে, অর্থাৎ তার শরীরের ভেতর এখন শয়তান, যেটা ভয়ানক ভাবে হাসছিল। শব্দ শুনতে পেয়ে সবাই বাহিরে বের হয়ে আসছিল। বাইরে থাকা রণকর্ণ তারা দেখতে পারে এই অবস্থা, দেখে খুবই ভয় পেয়ে যায়। সেই শয়তানটা সব শ্রমিকদের কি যেন একটা শব্দে ডাকছিল। তখন আমরা দেখতে পারি কারখানার সব শ্রমিকরা পজেস হয়ে এখানে চলে আসছে। খারাপ অবস্থা হয়ে গিয়েছে। সেখানে গুদাম থেকে বের হয়ে সবাই এসে দেখে অবাক হয়ে যায়। মাঠে ছিল রিচুয়ালের আগুন আর কাজ, যেগুলো খাচ্ছিল সব শ্রমিকেরা। তারা সবাই গিয়ে থামাতে চেষ্টা করছিল, কিন্তু লাভ হচ্ছিল না। ওয়াতির ভেতরে থেকে তখন ভয়ঙ্কর শয়তানটা হেসেই চলছিল। জিনাকে সেটা অ্যাটাক করতে চায়, কিন্তু পারে না। সে মন্ত্র বল দিয়ে থামিয়ে ফেলে, কিন্তু সেটা তো শয়তান। ভেতরে শয়তানি বুদ্ধি এমন ভান করে যে সে ছেড়ে দিয়েছে ওয়াতির শরীর। জিনা তার কাছে যেতেই হেসে পড়ে আর তার গলায় ধরে ফেলে। ঠিক তখনই ইন্ডার ভেতরে কিছু একটা হয়ে গেল। সে হাঁটতে হাঁটতে চলে গেল পাশের একটা জায়গায়। সেখানে গিয়ে অদ্ভুত ভাবে বসে পড়ে, আর আমরা বুঝতে পারি তার ভেতরে শয়তান প্রবেশ করেছে। সেখানে সে পুতুল নাচ যেভাবে দেখায় সেটা করতে শুরু করে, আর অন্য ডাইমেনশনে তাকে আমরা দেখতে পারি সে অনেকগুলো মানুষের মধ্যে বসে রয়েছে। সামনেই একজন খেলা দেখাচ্ছিল আর বলছিল এই গ্রামটিতে ছিল অনেক ভালো ভালো মানুষের বসবাস, আর এই জায়গাটা ছিল শয়তানের। মানুষ এখানে এসে ব্যভিচার করতে শুরু করে, যেটা শয়তানের একদমই পছন্দ হয় না। এরপরেই ঘটনা ঘটতে শুরু করে। সে পাশে চেয়ে দেখতে পারে পালকি নিয়ে কিছু মানুষ কোথাও একটা যাচ্ছে। পালকিতে রয়েছে নতুন দম্পতি, কিন্তু কোথায় যাচ্ছে পালকিটা নিয়ে? তারা আখ ক্ষেতের মাঝখান দিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল। পেছন পেছন এন্ডাও যায়, কিন্তু গিয়ে যা দেখতে পারে সেটা দেখার পর সাধারণ মানুষের মাথা ঠিক থাকার কথা নয়। রিচুয়াল করার মাধ্যমে জ্যান্ত দুজন মানুষকে, নতুন দম্পতিকে গর্তের ভেতরে চিন্তা কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু এটা কেন হলো? এটা দেখার পর তার জ্ঞান ফিরে আসে। ওয়াতির ভেতর থেকেও শয়তানটা চলে গেলে শ্রমিকরাও ঠিক হয়ে যায়। এটা ছিল হয়তো শয়তানের একটা মেসেজ। শয়তান কি বোঝাতে চেয়েছে? যে না,
আর সামিন তখন বলছিল ন্যানিং আর ল্যান্দ্রাকে, তোমরা ব্যভিচার করেছ, ইন্ডাকে শয়তান যেটা দেখিয়েছে সেটাই, অর্থাৎ তোমাদেরকে রিচুয়াল পারফর্ম করে শয়তানের কাছে বলিদান দিতে হবে। এটা শোনার পরে তো তারা অনেক ভয় পেয়ে যায়, কান্না করতে শুরু করে, মাফ চাইতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। রণকর্ণকে বলা হয় রিচুয়ালের ব্যবস্থা করতে আর তাদের দুইজনকে নিয়ে মার্নির বাড়িতে নিয়ে সাজাতে। সেখানে তাদের আটকা ছিল এন্ডা, যতই হোক বন্ধু তো, কিন্তু আর কি কোনো উপায় ছিল না। অর্থাৎ বন্ধুরা এখন কি করা হবে, বরকনে সাজানো হবে এবং তাদেরকে আক্ষেতের মধ্যে নিয়ে জিন্দা দাফন করা হবে। ফাদিল বলছিল অবশ্যই অন্য কোনো রাস্তা হবে, কেনই বা আমাদের শয়তানের কথা মেনে চলতে হবে। জিনা বলে এই চিনি কারখানা তৈরি হওয়ার সময় শয়তানের সাথে এইসব ডিলই হয়েছিল। যখন এখানে দুজন প্রথমে অপকর্ম করেছিল তাদেরকেও এইভাবেই বলিদান দেওয়া হয়েছিল শয়তানের কাছে। যদি না দেওয়া হয় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না এখানে। আর যেটার নাম দেওয়া হয়েছে আখের বিয়ের আচার, কিছু করার নেই, এটা পালন করতেই হবে। এদিকে আমরা দেখতে পারি জিনা আর সামিন তারা রিচুয়াল করা শুরু করে। শয়তানের একটা চেলা যেটা জিনার ভেতরে প্রবেশ করে এবং প্রথমে একটা গোড়াকে বলি দেয় এই অনুষ্ঠানের নিয়মের জন্য। এরপর আমরা দেখতে পাই মার্নির বাড়ি থেকে ল্যান্ড্রা আর ন্যানিংকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে আখের খেতে। সেখানে গর্ত খোঁড়া হয়েছে আর তখনই রিচুয়ালের জিনিসপত্র ঢেলে দেওয়া হয়। এবার পালা জিন্দা কবর দেওয়ার। আমরা দেখতে পাচ্ছিলাম জিনার ভেতরে থাকা শয়তানটা মাহারুতুকে বলছিল আপনি এদের বলি কবুল করুন। তখনই তাদেরকে ফেলে দেওয়া হয় সেই গর্তে, কিন্তু ওয়েট, তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়নি। এরপর আসে ঘটনার মূল টুইস্ট। আমরা দেখতে পারি সামিন ন্যানিং আর ল্যান্দ্রার হাত কেটে রক্ত বের করে এবং সেটা একটা ছেলে আর একটা মেয়ে পুতুলের মধ্যে লাগিয়ে নাম লিখে দেয়, শরীরে রক্তগুলো মাখিয়ে দেয়। মানে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে শয়তানকে ধোকা দেওয়ার পরিকল্পনা চলছিল। শয়তানকে এখানে মনে করাচ্ছিল যে আসলে এই মানুষকে বলে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে তো কাঠের পুতুল ছিল। তাদেরকে বসিয়ে দুজনের পাশ দিয়ে লবণ দেওয়া হয় যেন শয়তানি কোনো শক্তি ভেতরে তাদের প্রবেশ করতে না পারে। এটা সবার মিলিত প্ল্যান ছিল দুজনকে বাঁচানোর। কাঠের পুতুল বলি দেওয়ার মধ্য দিয়ে সামিন ফাদিলকে একটা ইশারা করলো। তারা তখনই দৌড়ে মার্নির বাড়িতে চলে আসছিল। এদিকে আমরা দেখতে পারি ন্যানিং আর ল্যান্দ্রা দুজনেই ক্ষমা চাচ্ছিল ওয়াতির কাছে, কিন্তু সে কিছুই বলছিল না, মুখ ফিরিয়ে সেখান থেকে চলে আসে। তখনই আমরা দেখতে পারি একটা দমকা হাওয়া আর তাদের কাছে লবণের গাঢ়টা সেখানে হাওয়াতে ভেসে যায় আর দরজাটাও লেগে যায়। ভেতর থেকে চিৎকার, সবাই দরজা খোলার চেষ্টা করছে কিন্তু খুলছিল না। এদিকে এন্ডা আর ফাদিলও সেখানে আসে, দরজা খুলতেই পারছিল না। দরজা ভেঙে ফেলার পরে তারা দেখতে পারে যে পুতুলগুলো তারা আক্ষেতের মধ্যে কবর দিচ্ছিল সেই পুতুলগুলো এখানে রাখা। তাদের বোঝার বাকি থাকে না তাদের আসল বন্ধুরা সেই আক্ষেতের কবরে। সেই জায়গাতে তখন তারা দৌড়াতে শুরু করে, সেখানে গিয়ে এই মাটি খুঁড়তে শুরু করে। জিনার তখনই পেট ব্যথা করছে আর বমি করে দেয়। সামিনেরও বমি হতে শুরু হয়। জিনার ভেতরে শয়তানের চেলা ঢুকে হাসতে হাসতে বলতে থাকে শয়তানকে কি তোমরা বোকা পেয়েছো? তোমরা কি জানো মাহারুতুর ক্ষমতা সম্পর্কে? এখন তো নিজেরাই ধোকা খেলে। এটা বলে হাসতে থাকে, বলতে থাকে হায় রে মানুষের নোংরা কৌশল, এটা বলে হাসছিল। তারপরে আমরা দেখতে পারি মাটি খুঁড়তে খুঁড়তে তারা তাদের বন্ধু বান্ধবীকে মৃত অবস্থায় খুঁজে পায়। অর্থাৎ যা হওয়ার তা হয়ে গিয়েছে। অপকর্ম করার কারণে শয়তান তার কাছে তাদের বলি নিয়ে নিয়েছে। কিন্তু শেষে তারা খুবই ব্যথিত ছিল, খুব কষ্ট করেছিল তারা, কারণ সবাই চেষ্টা করেছিল দুজনকে বাঁচাতে কিন্তু পারেনি। ঘটনার শেষে আমরা দেখতে পারি তারা সবাই যখন মন খারাপ করে বাড়িতে ফেরত যাচ্ছিল, খুবই ক্লান্ত, ঘুমাচ্ছিল। ফাদিলের ঘুম ভাঙলে সে একটা ভয়ঙ্কর শয়তানের অবয়বকে ইন্ডার পেছনে দেখতে পায়। এরপর আমরা দেখতে পারি সেই কারখানাতে সিমান আর জিনাকে, যারা রিচুয়ালের রুমে প্রবেশ করে দেখতে পারে যে গাবিগুলো তারা বলি করেছিল শয়তানের কাছে সেগুলো আবার অক্ষত অবস্থায় ফিরে এসেছে। তারা বুঝে যায় শয়তান থামেনি। তখনই দরজাটা বন্ধ হয়ে যায় আর অন্ধকার থেকে বের হয়ে আসে সেই ভয়ঙ্কর বিরাট শয়তান। আর এরপর কি হয় তা তো আমাদেরকে দেখানো হয় না। হয়তো মুভির সিকুয়াল অবশ্যই আসবে, আসলে অবশ্যই পেয়ে যাবেন প্রেতালাপে। তো বন্ধুরা আশা করছি ঘটনাটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।